গণপাঠাগার আন্দোলনের সংগঠকবৃন্দ যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। আমাকে যখন আমন্ত্রণ জানানো হলো এই অনুষ্ঠানের জন্য এবং আজকের সেমিনারের শিরোনাম দেখলাম, আমার প্রথম মনে হয়েছিল যে আমরা অনেক সময় হুজুগে চলি, সুতরাং এখন যেহেতু রাষ্ট্র সংস্কারের কথাটা খুব করে আসছে, এই শিরোনাম কি সেই জন্যই বেছে নেওয়া হয়েছে, আমার প্রথমে তাই কিন্তু মনে হয়েছে। কিন্তু আপনারা যে মূল প্রবন্ধটি উপস্থাপন করলেন, এতে আমার কাছে স্পষ্ট হলো আপনারা খুব সুনির্দিষ্টভাবে বিষয়টা ভেবেছেন এবং সুনির্দিষ্ট একটা মানে কর্ম প্রণালী ঠিক করে দিয়েছেন যে আমরা কি করতে পারি, বিশেষত এই ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে। সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। 2 নম্বর প্রসঙ্গ হলো, এই ক্ষেত্রে যিনি উপযুক্ত ব্যক্তি, আপনারা সেই জাতীয় গ্রন্থ কেন্দ্রের যিনি বর্তমান পরিচালক অনেকে দেখেছেন, খুব ভালো কাজ করেছেন। আরো ভালো হয়তো যে ওই গ্রন্থ কেন্দ্র যে মন্ত্রণালয়ের অধীন, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে ডাকতে পারলে আমাকে আরো ভালো হতো। আমি যেটা বুঝি যে এই আন্দোলনের সঙ্গে আমার সম্পর্কটা আমার এখানে আসার পরে নয়, সম্পর্কটা আগে। 2 বছর আগে যখন সেই ভুয়াপুরে জাতীয় সম্মেলন হলো, আমি কিন্তু সেখানে ছিলাম। সুতরাং আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা আগের, সেটারই ধারাবাহিকতা এখানে আসা। আমি উপদেষ্টা হিসেবে না, আমি এটাই পাঠ করেছি। কিন্তু আমার আরেকটা কথা মনে হয়েছে, সাধারণত এইসব ক্ষেত্রে এইসব কর্তা ব্যক্তিদের ডাকা হয় কিছু একটা পাওয়ার আশায়। এটা আমরাও করেছি, আমরা ধরুন বিভিন্ন জায়গাতে কাজ করেছি। আমার সেক্ষেত্রে কি বলার আছে, কারণ এটা তো সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন। আমাদের সভাপতি মহোদয় কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন, বুঝে আমাকে কিন্তু কানে বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আমি গ্রহণ করেছি, তো এই কথাটা আমি প্রথম বলে ফেলি, তারপর অন্য কথা বলি। সেটা হচ্ছে যে উনি বলেছেন কিভাবে আমরা মানে গণস্বাক্ষরতা যে আন্দোলন আছে সেটাকে গ্রন্থাগার মানে পাঠাগার আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পারে। খুবই চমৎকার একটা প্রস্তাব, এবং এটা আমার খুব ভালো হয়েছে যে আমি চিন্তাটাকে সহজে পেয়ে গেলাম। একটা বিষয় লক্ষ্য করার মতো যে আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে একমুখী, সার্বজনীন এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। কিন্তু ৫৩ বছর অতিক্রান্ত হওয়ার পরেও একমুখী প্রসঙ্গ বাদে দিলাম, আমরা কিন্তু ১০০% সাক্ষরতা অর্জন করতে পারিনি। আমাদের সাক্ষরতা এখনো 78%। ফলে আমাদের যে মন্ত্রণালয়, যেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেখানে আমাদের প্রাথমিক শিক্ষার বাইরেও আমরা অন্য কিছু বিষয় যুক্ত আছে, সেটা হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা এবং অনানুষ্ঠানিক শিক্ষা, অনেক বিষয় যুক্ত আছে। এবং নিঃসন্দেহে সেখানে এই গ্রন্থাগার আন্দোলন বা গণপাঠাগার আন্দোলনটা বিষয় হতে পারে। একটা বিষয় লক্ষ্য করেছি, আমার পূর্বে যারা বক্তা ছিলেন তারা প্রত্যেকে সুনির্দিষ্ট বিষয় নিয়ে একদম সুনির্দিষ্ট কথাবার্তা বলে গেছেন। আমি এইগুলোর ক্ষেত্রে যুক্ত করার মতো খুব কিছু আমার নাই, সুতরাং আমি একটু অনির্দিষ্ট কথা বলি। আমরা পড়েছি যে রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন যে হাওয়া খেলে পেট ভরে না, কিন্তু যা খাওয়া হলো তা হজম করার জন্য হাওয়া প্রয়োজন। ফলে আমার কথাগুলো অনেকটা এমনই, খাওয়া জাতীয় বায়বীয় কথা হবে। আমার কাজের কথাটা আমি পারি আমার মন্ত্রণালয় থেকে সেটাই বলে ফেললাম এক লাইন। সেই কথাটা আমি কি বলতে চাই, আমার যেটা মনে হয়েছিল এই সেমিনারের মানে ইয়েটা দেখে, আলোচ্যের প্রধান বিষয়টা দেখে, রাষ্ট্র সংস্কার, আমার মনে হয়েছিল যেটা যে আমাদের সংস্কারের জন্য যা করা হয়, বিভিন্ন রকম আইন তৈরি করা এবং কি সংবিধান রচনা করা হয়, বাস্তবে কিন্তু সেইগুলা খুব সবসময় যে কার্যকর তা না। কারণ তা কার্যকর তো মানুষই। ফলে মানুষের সংস্কার না করতে পারলে শুধুমাত্র আইনগত সংস্কার করে খুব বেশি অগ্রসর হওয়া যায় না। ফলে গণগ্রন্থাগারের কিংবা গণপাঠাগারের যে ভূমিকা হতে পারে
সেটা হচ্ছে কি আসলে মানুষের সংস্কার, এবং এই মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কৃত হতে পারে। আমার কাছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যদিও ওনারা খুব সুন্দরভাবে রাষ্ট্র সংস্কারে এই ক্ষেত্রে কি করা দরকার সেটা সুন্দর উপস্থাপন করেছে, কিন্তু আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। এখন সেই পাঠাগার কিভাবে মানুষ সংস্কার করে, তার মাধ্যমটা হচ্ছে পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে, আমার যেটা মনে হয়েছে। কারণ এক সময় আমিও পাঠাগার গড়ে তুলেছি, এবং এক সময় কালের নিয়মেশটা হারিয়ে গেছে, অনেক পাঠাগারেরই তা হয়, অনেক অভিজ্ঞতা আছে। ফলে পাঠাগার গড়ে তোলার মাধ্যমে এটা হতে পারে। কেন আমাদের পাঠাগার গড়ে তোলার জন্য আবার আলাদা একটা পাঠাগারের প্রয়োজন, যেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয় রয়ে গেছে, উচ্চ বিদ্যালয় রয়ে গেছে, কলেজ রয়ে গেছে, ভার্সিটি রয়ে গেছে, সব প্রতিষ্ঠান রয়ে গেছে। কারণ বাস্তবে আমরা সবাই উপলব্ধি করি যে আমাদের যারা শিক্ষার্থীরা যখনই পরীক্ষা শেষ, তখন বইগুলো তুলে রাখা হয়, এদিকে আগ্রহ বোধ হয় না। পড়াটা বারবার পড়ার মাধ্যমে, এমনকি উচ্চশিক্ষা লাভ করার মাধ্যমেও আমরা শুধু বইয়ের প্রতি বিতৃষ্ণাই অর্জন করি, বইয়ের প্রতি আকর্ষণ অর্জন করি। ফলে যদি আমার পড়াটাকে আনন্দের সঙ্গে যুক্ত না করা যায়, তা কখনোই পাঠাপাঠ করে ওঠে না। আর যদি আমাদের জীবনটাকে শিক্ষা করতে হয়, এবং একটা মানুষের জন্য তাই প্রয়োজন, বিশেষত বর্তমান সময়ে যেখানে অনবরত দুনিয়া পাল্টে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই পাঠাপাঠ গড়ে তোলার কোনো বিকল্প নাই। এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কথা আমার মনে গেল। কিছুদিন আগে একটা মিটিংয়ে, আমি খুঁটিনাটি বলছি না, একটা প্রসঙ্গ উঠল যে লাইব্রেরির অনুপাতটা বাংলা কি হবে, গ্রন্থাগার না পাঠাগার। আমি দেখলাম আমাদের যারা মিটিং এ ছিলেন, একজন পাঠাগার শব্দটার প্রতি খুব আপত্তি উত্থাপন করতেছে। আমি বললাম, আপনার যুক্তিটাকে একটু বলেন তো। উনি খুব যুক্তি বলতে পারলেন না, বললেন না শব্দটা আসলে খুব খারাপ শোনায়, সেটা একটা ভালো। আমি সেই সময়ে আমার মাথায় চিন্তাটা আসেনি, পরে আমার মাথায় চিন্তা আসলো যে কথাটা কি, আসলে আমাদের লাইব্রেরি গুলো গ্রন্থাগার হয়ে থাকে, পাঠাগার হয় না। ফলে মনে হয় যুক্তিটা খুব ঠিক আছে, লাইব্রেরি গ্রন্থাগার করা দরকার, পাঠাগার না। কারণ আমার মনে পড়ে আমি যে হাই স্কুলে পড়তাম, সেই হাই স্কুলে লাইব্রেরির জন্য একটা আলাদা বিল্ডিং ছিল, খুব সুন্দর একটা চৌচালা টিনের ঘর, সাদা চুনকাম করা, কাঁচের জানালা দরজা। আমরা চাতকের মতো ওইদিকে তাকায় থাকতাম, কারণ কোনোদিন ঢোকার অধিকার সাথে আমাদের ছিল। আমাদের ক্লাসে কিছু বই দেওয়া হতো ক্লাস লাইব্রেরিতে, আমরা কি সন্তুষ্ট থাকতাম, ওই লাইব্রেরিতে শুধু তাকায় তাকায় দেখতাম। কারণ যারা দায়িত্বে থাকেন তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো বইগুলো যেন খোয়া না যায়, নষ্ট না হয়। ফলে প্র্যাকটিক্যালি লাইব্রেরির অনুবাদ হচ্ছে গ্রন্থাগার, পাঠাগার। ফলে আমাদের কর্তব্য হচ্ছে লাইব্রেরির অনুবাদ করা পাঠাগার, গ্রন্থাগার না। এখন আমি আর কিছু বেসিক কথাতে আসি। আমার ধারণা এগুলো আপনাদের জানা আছে, কিন্তু আমার খুব বেশি কিছু বলার নাই, তো সেই কথাই বলি। আমি মানুষের ভাষা প্রসঙ্গে প্রথমে বলি। মানুষের ভাষা যদি বলা হয় যে অন্য প্রাণীর তো ভাষা আছে, ডেফিনেটলি আছে, বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম ভাষা আছে। পার্থক্য কোথায় মানুষের ভাষার সঙ্গে অন্য প্রাণীর ভাষা? এবং আমি মনে করি মানুষের ভাষাই হচ্ছে সেই লাইন যেটা মানুষ এবং অন্য প্রাণীকে পৃথক করে দেয়। পার্থক্যটা হচ্ছে এই, অন্য প্রাণীদের ভাষা হেয়ার এন্ড নাও এই মুহূর্তটাকেই প্রকাশ করে, কিন্তু মানুষের ভাষা শুধু হেয়ার এন্ড নাওকে প্রকাশ করে না, তা অতীতকে প্রকাশ করতে পারে, ভবিষ্যৎকে প্রকাশ করতে পারে। শুধু আবেগগত দিককে প্রকাশ করে না, কোন একটা বিষয়ের বর্ণনাকেও প্রকাশ করতে পারে। ফলে মানুষ তার ভাষার মাধ্যমে তার নিজস্ব অভিজ্ঞতাকে অন্যের কাছে পৌঁছে দিতে পারে, এবং এই পৌঁছে দেওয়াটা জন্ম জন্মান্তরে প্রবাহিত হতে পারে। এবং আমরা দেখি যেসব জনগোষ্ঠীতে লেখার প্রচলন হয়নি, তারা বিভিন্ন কাহিনীর মাধ্যমে
তাদের অভিজ্ঞতাগুলোকে জন্ম জন্মান্তরে প্রবাহিত করে গিয়েছেন এবং এইগুলোর ধারাবাহিকতা কিন্তু এখনো রয়ে গেছে। এবং এটা হয়তো কারো কারো জানা আছে, কারো কারো জানা নাও থাকতে পারে যে বৈদিক সাহিত্য সবচেয়ে প্রাচীন সাহিত্যগুলোর একটা, সেগুলো লিপিবদ্ধ হয়ে গেছে মাত্র তৃতীয় ত্রয়োদশ শতকে, এর আগে লিপিবদ্ধই হয়নি। এবং ব্রাহ্মণদের মধ্যে ভাগ ছিল যারা কোন অংশটুকু মুখস্থ রাখবে, জন্ম বংশ পরম্পরা তারা এটুকুই মুখস্থ রাখবে, সবটুকু না, একটু বংশ। এইভাবে সভ্যতা কখন শুরু? যখন মানুষ লিপি আবিষ্কার করে। তাহলে সভ্যতার অনেকগুলো বৈশিষ্ট্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লিপির আবিষ্কার। লিপির আবিষ্কারের ফলে সম্ভব হলো এই যে অভিজ্ঞতাটাকে শুধুমাত্র স্মৃতির মধ্যে সীমাবদ্ধ না রাখে, স্মৃতির ভান্ডারকে বাড়িয়ে তোলা। ফলে যেন আমাদের জ্ঞানের ভান্ডারটা বিস্তৃত হতে পারে এবং ট্রান্সফার করা যায় সহজে এক জায়গা থেকে আরেক জায়গাতে, খরচ ট্রান্সফার না হলেও চলে। এটা কিন্তু একটা দিক যেটা সবারই জানা। আমি অন্য একটা দিক বলতে চাই, সবাই হয়তো বিষয়টাকে এইভাবে ভাবেন না, কিন্তু অনেকে হয়তো ভাবেননি। বিষয়টা হচ্ছে এই, আমরা যখন আমাদের মনোভাবটা প্রকাশ করি, যে ভাষায় প্রকাশ করি, যদি বলি আপনি লিখে দিন, আপনি কিন্তু হুকুম তার মতো লিখেন না, আপনি অন্যভাবে লিখেন। ফলে আমরা যখন লিখতে যাই তখন কিন্তু আমাদের ভাষার মধ্যে পরিবর্তন ঘটে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের এক ধরনের প্রোগ্রামিং পরিবর্তন ঘটে। ফলে মৌখিক ভাষা আর লিখিত ভাষা ভিন্ন জিনিস, এক জিনিস নয়। এবং যার মৌখিক ভাষাটা আয়ত্ত না এসেছে সে কখনো লিখতে পারবে না। তাহলে এই লিখিত ভাষা এর মানে যেটা একটা সঞ্চিত রূপ আছে, একটা বই, এটা অনেক চিন্তার অন্য একটা ধরন। এবং এখন বই দেখেন বিভিন্ন সময় আগে উচ্চপত্রে লেখা হয়েছে, চামড়ার কাগজে লেখা হয়েছে, তারপরে আসলো ছাপাখানা। আমরা জানি এ ধরনের জ্ঞান বিস্তারের ক্ষেত্রে বিপ্লব ঘটলো ছাপাখানা। এখন আমরা ইলেকট্রনিক মাধ্যম চলে এসেছে এবং সেটা আরো প্রশস্ত করেছে। কিন্তু বই, তা উচ্চপত্রেই হোক, কাগজেই হোক, কিংবা সফট কপি হোক, বই 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 বই। আমরা এখন অভ্যস্ত খুব বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। ফলাফল কি হচ্ছে? আমাদের কিন্তু মনোযোগের সীমা যেটা অ্যাটেনশন স্পান, সেটা কমে যাচ্ছে আমাদের। এবং আমরা রিফ্লেক্সিভ হয়ে উঠছি, আমরা কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারছি না, যেটা প্র্যাকটিক্যালি আমাদের এই যে কগনিটিভ ডোমাইন, আমাদের ইমোশনাল ডোমাইন, এগুলোর মধ্যে চেঞ্জ নিয়ে আসতেছে এবং যেগুলো অ্যাকচুয়ালি ক্ষতিকারক হচ্ছে আমাদের ব্যক্তির জন্য এবং সমাজের জন্য। এটা প্রতিষেধক কি হচ্ছে পাঠ, এটা প্রতিষেধক হতে পারে বই পাঠ, এটা প্রতিষেধক হতে পারে বই পাঠ। কারণ বই যখন লেখা হয় তখন সেটা তাৎক্ষণিক রিফ্লেক্সিভ অ্যাকশন না, এবং যখন পড়া হয় সেখানে কিন্তু আমার একটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট খুব লাগে, আমার কল্পনার বিকাশ করতে হয়, চিন্তার বিকাশ করতে হয়। তবে বই পাঠ আমাদের মধ্যে চিন্তার বিকাশে সহায়তা করে, কল্পনার বিকাশে সহায়তা করে, এবং ভালো বই পাঠ আমার মধ্যে অনুভূতির বিকাশ ঘটায়, যেন মানুষের প্রতি সহমর্মিতা গড়ে ওঠে এবং আমাদের সামষ্টিক কল্যাণের যে দায়বদ্ধতা গড়ে ওঠে। এবং যে কোনো একটা ভালো সমাজ নির্মাণের জন্য, যে কোনো ভালো রাষ্ট্র নির্মাণের জন্য এর কোনোই বিকল্প নাই। আমরা যতই সংবিধান পরিবর্তন করি, যতই আইন কানুন তৈরি করি, যদি আমরা আমাদের মানুষদের সংস্কার করতে না পারি, কোনো কিছুতেই কোনো ফল হবে না। আমাদের রাষ্ট্র সংস্কারের সবচেয়ে গোড়ার যে প্রসঙ্গটা মানুষের সংস্কার, সেটা করতে পারে এই আন্দোলন, এই গণপাঠাগার আন্দোলন। এবং সেই জন্যই আমি মনে করি আজকের যে শিরোনাম, সেটা গণপাঠাগার আন্দোলন সরাসরি করতে পারে না, সেটা ভায়া করতে পারে মানুষের সংস্কার করার মাধ্যমে। আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, আপনারা মনোযোগ দিয়ে শুনলেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ।